আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ইরানে উড়োজাহাজ ভূপাতিত, বিক্ষোভে উত্তাল রাজধানী তেহরান সহ বড় শহরগুলো। এতে ট্রাম্পের সমর্থন ও ইরান সরকারকে হুঁশিয়ারি। অন্যদিকে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের আরও চাপের মুখে দ্বিতীয় স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে। এরপর দেখবেন ৬ মাসেই রেমিটেন্স প্রণোদনায় অর্ধেক শেষ। চলতি অর্থবছর থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ২% প্রণোদনা দেয় সরকার। আর এতেই হচ্ছে একের পর এক রেকর্ড। সবিশেষ দেখবেন শোবিজ অঙ্গনে অভিনয়ের আড়ালে দেহ ব্যবসার সাথে জড়িত যেসব অভিনয় শিল্পীরা, তন্মধ্যে কিছু অভিনয় শিল্পীদের নিয়ে বিশেষ প্রতিবেদন। তাই পুরো বিষয়গুলো বিস্তারিত জানতে বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের আজকের আয়োজনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। এর আগে বলে নিচ্ছি ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ইরানের ভেতরে বাইরে বিপদ বাড়ছে, উড়োজাহাজ ভূপাতিত, বিক্ষোভে উত্তাল রাজধানী তেহরান সহ বড় শহরগুলো। এতে ট্রাম্পের সমর্থন ও ইরান সরকারকে হুঁশিয়ারি। কয়েকদিন আগেও যারা জেনারেল কাসেম সোলাইমানিকে শ্রদ্ধা জানাতে একসঙ্গে রাজপথে নেমেছিলেন, এখন তারাই ইরান সরকারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন। এমনকি দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগও দাবি করেছেন। তেহরানে ইউক্রেনের একটি যাত্রীবাহী উড়োজাহাজকে ভুল করে ভূপাতিত করার কথা ইরান স্বীকার করার পরই দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এই ঘটনায় উড়োজাহাজের ১৭৬ জন আরোহী নিহত হন, যাদের অধিকাংশ হয় ইরানের নাগরিক অথবা ইরানি বংশোদ্ভূত। এই ঘটনায় দেশের ভেতরে বাইরে বিপদ বাড়ছে ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, প্রতিবাদকারীদের যেন হত্যা করা না হয়। ইউক্রেন, কানাডা, ব্রিটেন সহ একাধিক দেশ এই ঘটনায় ইরানের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিযোগ এনে ক্ষমতাসীনদের তীব্র সমালোচনা করে গতকাল রোববার সংবাদ ও মতামত ছেপেছে ইরানের পত্রিকাগুলোও। সব মিলিয়ে এই ঘটনায় নতুন করে চাপে পড়েছেন ইরানের শাসকেরা। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উপস্থিতির কারণে যে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় ওই অঞ্চলের দেশগুলোকে নিজেদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন খামেনি। গতকাল তেহরানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের পর নিজের সরকারি টুইটার অ্যাকাউন্টে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এ অঞ্চলে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন আরও বেশি করে এখানকার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে হবে। একই সঙ্গে বিদেশিদের প্রভাব থেকে বেরিয়ে আসা প্রয়োজন। আগের দিনের মতো গতকালও খামেনিসহ সরকারের পদত্যাগ চেয়ে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দেন অনেক ব্যবহারকারী। তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে জড়ো হওয়া বিক্ষোভকারীরা টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে বিক্ষোভকারীরা বলেন, তারা সরকার মিথ্যা বলছে যে যুক্তরাষ্ট্র আমাদের শত্রু। যুক্তরাষ্ট্র নয়, আমাদের শত্রু এখানেই আছে। ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ডসের কুদস শাখার প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি। ওই ঘটনার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার মধ্যরাতে ইরানে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পর তেহরানে বিধ্বস্ত হয় ইউক্রেন আন্তর্জাতিক এয়ারলাইন্সের উড়োজাহাজ বোয়িং ৭৩৭। নিহত হন ১৭৬ আরোহী। প্রথমে ওই উড়োজাহাজ ভূপাতিত করার কথা অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপের মুখে শনিবার ইরান স্বীকার করে তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। তবে এটা ইচ্ছাকৃত নয়, শত্রুপক্ষের যুদ্ধবিমান ভেবে ভুলবশত এমনটা হয়েছে। ওই স্বীকারোক্তির পর থেকে ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলো উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানাচ্ছে। ইরান প্রশাসনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে শনিবার রাতে রাজধানী তেহরান, সিরাজ, ইস্পাহান, হামেদানের মতো বড় বড় শহরে শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। এদিন তেহরানের আমির কবির ইউনিভার্সিটি ও শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে বড় বিক্ষোভ হয়। টুইটারে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে আমির কবির ইউনিভার্সিটিতে জড়ো হওয়া শত শত শিক্ষার্থী কমান্ডার ইন চিফ আয়াতুল খামেনির পদত্যাগ করুন স্লোগান দেন। স্বৈরশাসক নিপাত যাক, মিথ্যুকেরা ধ্বংস হোক বলেও স্লোগান দেন তারা।
ইরানের রক্ষণশীল বার্তা সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছেড়ে সড়ক অবরোধ করেন। এতে চরম যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের বিশ্ববিদ্যালয়ে যেতে বলে, কিন্তু তারা আদেশ অমান্য করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ। বিভিন্ন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তেহরানের বাসিন্দারা বলেছেন, নতুন করে বড় বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। এমন আশঙ্কায় গতকাল সকাল থেকে তেহরানের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। মোড়ে মোড়ে সতর্ক টহল দিতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দেরিতে ভুল স্বীকার করায় সরকারের সমালোচনা করেছে ইরানের সংস্কারপন্থী ও মধ্যপন্থী পত্রিকাগুলো। সংস্কারপন্থী পত্রিকা এতিমাদ ইরানের ভুল স্বীকার নিয়ে ব্যানারে শিরোনামে সংবাদ ছাপিয়েছেন। অ্যাপোলজি রিজাইন, ক্ষমা চান, পদত্যাগ করুন শিরোনামের ওই খবরে বলা হয়েছে, উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় ধামাচাপার চেষ্টা করার জন্য যারা দায়ী তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন জনগণ। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের একটি এলিট নিরাপত্তা বাহিনীর কোনো জবাবদিহি ছিল না। এখন সেদেশের মানুষ এই রেভলিউশনারি গার্ডস বাহিনীর কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে এবং এই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে চায়। দ্বিতীয়ত, জেনারেল কাশেম হত্যার ঘটনায় ইরান 3 দিন রাষ্ট্রীয় শোক পালন করলেও ইচ্ছাকৃতভাবে 176 জনকে হত্যার পরেও কোনো শোক পালন করা হয়নি। উপরন্তু দেশটির ক্ষমতাসীন অভিজাত গোষ্ঠী যেভাবে প্রথম থেকে ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে তা ইরানের মানুষ ভালোভাবে নেয়নি। আর এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে আগেকার পুঞ্জীভূত ক্ষোভ। এখন সেই ক্ষোভ ইরানের শাসক গোষ্ঠীর প্রশমিত করা সহজ হবে না, কারণ কিছুদিন পরেই ইরানের পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনাকে অমার্জনীয় ভুল হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এ বিষয়ে শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুহানি। ট্রুডোকে যথাযথ তদন্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। উড়োজাহাজ ভূপাতিত করার কথা দেরিতে জনসম্মুখে প্রকাশের কথা স্বীকার করে ইরানের সেনাবাহিনীর বিশেষ বাহিনী রেভলিউশনারি গার্ডসের শীর্ষ কমান্ডার ও দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ঘটনার দিনই তাকে বিষয়টি জানানো হয়েছিল। আরেক মধ্যপন্থী পত্রিকা জুহুরি-ই-ইসলামির সম্পাদকীয়ে বলা হয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্তের ঘটনা দেরিতে প্রকাশ করা এবং ইরানের প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা নষ্ট করার জন্য দায়ী ব্যক্তিদের বরখাস্ত করা অথবা পদত্যাগ করা উচিত। ইরান জুড়ে শনিবার বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ইংরেজি ও ফার্সি ভাষায় টুইট করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আমরা আপনাদের বিক্ষোভ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আপনাদের সাহস অনুপ্রেরণা দিচ্ছি। ইরানের প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে আবারও হত্যাকাণ্ড অথবা ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটানো যাবে না। বিশ্ব দেখছে, সর্বোপরি যুক্তরাষ্ট্র এদিকে লক্ষ্য রাখছে। চাপের মুখে হুয়াওয়ে, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের আরও চাপের মুখে পড়েছে। মার্কিন সিনেটর টম কটন সম্প্রতি হুয়াওয়ের 5G নেটওয়ার্ক ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহার সংক্রান্ত একটি বিল পাশ করেছে। ওই বিল অনুযায়ী যেসব দেশ 5G বাস্তবায়নে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করবে তাদের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টম কটনের ওই বিল বা প্রস্তাবটি যদি আইন আকারে পাশ হয়, তবে গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার সম্পর্ক ব্যাপক প্রভাব পড়তে পারে। এছাড়া হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারকারী অন্য দেশের ওপর এর প্রভাব পড়তে পারে। হুয়াওয়ে যন্ত্রপাতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে যুক্তরাষ্ট্র। গোপনে হুয়াওয়ে চীন সরকারের কাছে তথ্য তুলে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অবশ্য এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে চীনা প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্যে 5G নেটওয়ার্ক উন্নয়নে হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহার করা হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার আগভাগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। 2019 সালে নিরাপত্তার কথা বলে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এ মাসের শেষ নাগাদ যুক্তরাজ্যে হুয়াওয়ের ভূমিকা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক আপগ্রেড করতে হুয়াওয়ে যন্ত্রাংশ ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্য। এর আগে নতুন বিল প্রস্তাব করলেন মার্কিন সিনেটর কটন। হুয়াওয়ে নিয়ে বারবারই সমালোচনায় আসছেন কটন। আগের মাসে প্রতিরক্ষা বিলে কিছুটা পরিবর্তন আনার প্রস্তাব করেছেন এই সিনেটর। এই প্রস্তাবে বলা হয়, অন্যান্য দেশের সঙ্গে গোপন তথ্য ভাগাভাগি চুক্তি করার সময় গোয়েন্দা সংস্থাগুলো যাতে টেলিযোগাযোগ এবং সাইবার নিরাপত্তা কাঠামোর বিষয়টি বিবেচনা করে।
কাঠামোতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর অন্তর্ভুক্তি রয়েছে কিনা, বিশেষভাবে চীন ও রাশিয়া। এদিকে ডিভাইস বাজারে ভালো রাখার কথা বললেও গুগলের সফটওয়্যার ব্যবহারে বাধা থাকায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি টিকে থাকায় অগ্রাধিকার পাবে বলে ঘোষণা দিয়েছেন। নতুন বছরে কর্মচারীদের উদ্দেশ্যে এক বার্তায় জু বলেন, হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের কৌশলী ও দীর্ঘমেয়াদী প্রচারণা হুয়াওয়ের টিকে থাকা ও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। হুয়াওয়ের 5G প্রযুক্তি ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও সম্প্রতি ভারতে 5G প্রযুক্তি ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে। চীন ও আমেরিকার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক কোন্দল শুরু হওয়ার পর প্রথম হুয়াওয়ের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত সরকার। 6 মাসে রেমিটেন্স প্রণোদনার অর্ধেক শেষ। চলতি অর্থবছর থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে 2% প্রণোদনা দেয় সরকার। আর এতেই হচ্ছে একের পর এক রেকর্ড। এই রেকর্ডের কারণে চলতি অর্থবছরে বাজেটে এ খাতে বরাদ্দের অর্ধেক টাকা শেষ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা একসঙ্গে ছাড় করতে। তবে অর্থ মন্ত্রণালয় তৃতীয় কিস্তির 750 কোটি টাকা ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী 1.5 লাখ টাকা পর্যন্ত রেমিটেন্স প্রণোদনার ক্ষেত্রে কোনো প্রশ্ন করবে না ব্যাংকগুলো। এর বেশি আয় এলে প্রয়োজনীয় নথিপত্র জমা সাপেক্ষে প্রণোদনা পাবেন গ্রাহকরা। এছাড়া গত অক্টোবর মাসে 3 দফায় প্রায় 25 পয়সার মতো টাকার অবমূল্যায়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর নভেম্বরে 2 দফায় করা হয়েছে আরও 15 পয়সার মতো। সব মিলিয়ে নভেম্বর ও ডিসেম্বর এই 2 মাসে 5 দফায় 35 পয়সার মতো কমানো হয়েছে। ফলে বর্তমানে প্রতি ডলারের বিপরীতে 84 টাকা 90 পয়সা মিলছে। এতে রেমিটেন্স আগের সব রেকর্ড ভেঙে দিচ্ছে। চলতি অর্থবছরে জুলাই নভেম্বর পর্যন্ত সময়ে রেমিটেন্স পাঠানোর পরিমাণ ছিল 7,714.19 মিলিয়ন ডলার। গত অর্থবছরে একই সময়ে এর পরিমাণ ছিল 6,288.44 মিলিয়ন ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় রেমিটেন্স 23% বেশি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, 2019-20 অর্থবছরের বাজেটে রেমিটেন্স প্রণোদনা বাবদ 3,060 কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এর মধ্যে রেমিটেন্স প্রণোদনা 2% বাবদ 2 দফায় 1,530 কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। আর জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো মোট 1,487 কোটি টাকা 51,19,648 টাকা বিতরণ করেছে। বর্তমানে এ ক্ষেত্রে 102,48,80,352 টাকা বাকি আছে। অর্থাৎ অর্থবছরে 6 মাসে বরাদ্দের অর্ধেক টাকা শেষ হয়ে গেছে। গত সপ্তাহে বিষয়টি জানিয়ে বাংলাদেশ ব্যাংক অর্থ বিভাগকে বলেছে, যে হারে রেমিটেন্স আসছে এটি অব্যাহত থাকলে খুব শিগগির অবশিষ্ট অর্থ শেষ হয়ে যাবে। ফলে 2019-20 অর্থবছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রণোদনা অব্যাহত রাখতে তৃতীয় চতুর্থ কিস্তির অবশিষ্ট 1,530 কোটি টাকার পুরো অর্থ প্রয়োজন হবে। জরুরি ভিত্তিতে তা ছাড় করার জন্য অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো তথ্যে দেখা গেছে, রেমিটেন্স প্রণোদনার অর্থ ছাড়ে সবচেয়ে এগিয়ে আছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি 271 কোটি 2,57,789 টাকা প্রবাসীদের প্রণোদনা দিয়েছে। এরপরই রয়েছে সরকারি অগ্রণী ব্যাংক। ব্যাংকটি 141 কোটি 85,92,390 টাকা প্রণোদনা বিতরণ করেছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক 2 কিস্তির টাকা একসঙ্গে ছাড় করার কথা বললেও অর্থ মন্ত্রণালয় আপাতত 1 কিস্তির টাকা ছাড় করবে। আগামী কিছুদিনের মধ্যে তৃতীয় কিস্তির 750 কোটি টাকা ছাড় করবে অর্থ বিভাগ। শিগগিরই অর্থ ছাড়ের বিষয়টি নিয়ে অর্থ বিভাগও একটি সার্কুলার জারি করবে। সূত্র মতে, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সরকার মোবাইল ব্যাংকিংয়ে টাকা উত্তোলনের সুবিধা শিথিল করেছে। বিদ্যমান নিয়মে মোবাইল ব্যাংকের মাধ্যমে সাধারণত দিনে 5 বারে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত তোলা যায়, আর মাসে 1,50,000 টাকা উত্তোলন করা যায়। এর বেশি টাকা উত্তোলনের সুযোগ নেই। তবে রেমিটেন্সের ক্ষেত্রে এটি শিথিল করে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকিং চ্যানেলে আসা রেমিটেন্সের অর্থ নগদ প্রণোদনা সর্বোচ্চ 1,25,000 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি সুবিধাভোগীর MFS হিসেবে প্রদান করা হবে। অভিনয়ের আড়ালে দেহ ব্যবসা করেন যে নায়িকারা। ছবি জঙ্গল মানেই ঝলমলে পোশাক, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি, তারকা খ্যাতি ইত্যাদি।
কিন্তু এর অন্ধকার দিকও রয়েছে। অনেকে এই জগতে এসে পরবর্তী সময়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। সম্প্রতি দেহ ব্যবসায় যুক্ত থাকায় গ্রেপ্তার হয়েছেন ভারতীয় অভিনেত্রী অমিত্রা ধানোয়া ও মডেল রীতা সিং। গত বৃহস্পতিবার তাদের মুম্বাইয়ের একটি 5 তারকা হোটেল থেকে আটক করে পুলিশ। তবে দেহ ব্যবসার সঙ্গে অভিনেত্রীদের নাম জড়ানো নতুন নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। দেহ ব্যবসায় জড়িয়েছেন এমন কয়েকজন অভিনেত্রীকে নিয়ে এই প্রতিবেদন। শ্বেতা প্রসাদ বসু তালিকায় প্রথমেই আসে শ্বেতা প্রসাদ বসুর নাম। মাত্র 11 বছর বয়সে বিশাল ভরদ্বাজের মাকড়ি সিনেমায় অভিনয় করে সেরা শিশু শিল্পী হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিলেন শ্বেতা। সেই শ্রেতাই পরবর্তী সময়ে গ্রেপ্তার হন দেহ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। 2014 সালে হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের একটি হোটেলে অভিযান চালিয়ে শ্রেতাকে হাতে নাতে ধরে পুলিশ। পরবর্তী সময়ে বিষয়টি স্বীকার করে শ্রেতা বলেছিলেন অভাবের কারণে এই পেশায় জড়িয়েছেন তিনি। শার্লিন চোপড়া ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে 3য় সিজনের প্রতিযোগী ছিলেন শার্লিন চোপড়া। এমটিভি সিম্পল ভিটা সিজন 6 সঞ্চালনা করেন তিনি। পাশাপাশি তামিল, তেলেঙ্গু, বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। এই অভিনেত্রী জানিয়েছেন একসময় পতিতাবৃত্তি করেছেন তিনি, তবে এখন এসবের মধ্যে তিনি নেই। ভুবনেশ্বরী ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ভুবনেশ্বরী সিনেমার পাশাপাশি টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন। 2009 সালে দেহ ব্যবসায় জড়িত একটি চক্রের সঙ্গে এই অভিনেত্রীকেও আটক করে চেন্নাই পুলিশ। জানা যায় তার আগেও একাধিকবার আটক হয়েছেন তিনি, তবে রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক থাকায় বারবারই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতেন ভুবনেশ্বরী। সায়রা বানু ভারতের তেলেঙ্গু সিনেমায় অভিনেত্রী সায়রা বানু 2010 সালের আগস্টে কুন্দনবাগ এলাকায় অভিযান চালিয়ে এই অভিনেত্রীকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। অভিযানে জ্যোতি নামের আরও একজন অভিনেত্রীও গ্রেপ্তার হন। দিব্যশ্রী তামিল ও তেলেঙ্গু সিনেমাতে বেশি অভিনয় করেছেন দিব্যশ্রী। 2014 সালের সেপ্টেম্বরে একটি পতিতা চক্রকে ধরার জন্য পুলিশ অভিযান চালায়। এ সময় অন্যদের সঙ্গে এই অভিনেত্রীকে আটক করে পুলিশ। আইস আনসারি তামিল অভিনেত্রী আইস আনসারি 2013 সালে একটি চক্রকে ধরার জন্য অভিযান চালালে যোধপুরে পুলিশের সাথে আটক হন এই অভিনেত্রী। কিন্নেরা তেলেঙ্গু সিনেমাতে কাজ করেছেন কিন্নেরা, টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন। পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে আটক করে, পরে একথা তিনি স্বীকার করেছেন।